গুড আফটারনুন স্টুডেন্টস। আজ আমাদের এই ক্লাসে আমরা আবহাওয়া মানচিত্রের ব্যাখ্যা করব। আবহাওয়া মানচিত্র কাকে বলে? কোনো নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিনে, কোনো স্থানে বা অঞ্চলে নথিভুক্ত আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে আবহাওয়া মানচিত্র বলা হয়। এই সব উপাদান বিশ্ব আবহাওয়া দপ্তর বা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দ্বারা নির্দিষ্ট করা বিভিন্ন প্রচলিত প্রতীক চিহ্ন বা সংখ্যাগত মান বা কোডের মাধ্যমে মানচিত্রে চিহ্নিত করা হয়ে থাকে। তাহলে এটা গেল হচ্ছে আবহাওয়া মানচিত্র কাকে বলে। এবার এই যে সামনে স্লাইডটি দেখতে পাওয়া যাচ্ছে, এটি হচ্ছে ইন্ডিয়ান ডেইলি ওয়েদার রিপোর্ট বা আবহাওয়া মানচিত্র, যেটি প্রত্যেক দিন সকাল 8:30টার সময় বেরোয় বা পাবলিশ হয়। অর্থাৎ আজকে সকাল 8:30টাতেও আইএমডি দ্বারা বা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দ্বারা এই রকম একটি ম্যাপ তৈরি হয়েছে। তো এই সকল ম্যাপে কি কি উপাদান থাকে? আমরা এখানে নীল রঙের দাগের সাহায্যে কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, দেখানো হয়েছে। এটা হচ্ছে মিলিবার। তাহলে বাঁ দিকের ওপরের কোনায় লেখা আছে 1004 মিলিবার, তারপরে 1002 মিলিবার, তারপরে 1000 মিলিবার। অর্থাৎ বায়ুচাপের অবস্থাকে সমচাপ রেখার সাহায্যে এই ওয়েদার ম্যাপে অঙ্কন করা হয়েছে। সম্পূর্ণ ভারত এবং তার যে প্রতিবেশী দেশগুলোর ওপর আবহাওয়ার কী রকম অবস্থা আছে সেটি কিন্তু, এবং আবহাওয়ার সেই দিনের সেই সকাল 8:30টার সময় কী রকম বায়ুচাপের অবস্থা আছে তা অঙ্কন করা হয়েছে। তাহলে বায়ুচাপের অবস্থা এই মানচিত্রের সাহায্যে আমরা বুঝতে পারি। 2, মেঘাচ্ছন্নতা। এই যে প্রত্যেকটা কালো কালো গোল গোল বিভিন্ন ধরনের চিহ্নযুক্ত প্রতীক এখানে দেওয়া হয়েছে, এগুলির সাহায্যে আমরা মেঘের কি অবস্থা, আকাশে মেঘের পরিমাণ কতটা, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে এই সকল মানচিত্রের সাহায্যে মেঘাচ্ছন্নতাও আমরা বুঝতে পারি। 3, প্রত্যেকটা যে সার্কেল আছে তার পাশে একটা করে দাগ এবং ছোট দাগ এখানে আমরা লক্ষ্য করছি। এই সকল দাগগুলো দ্বারা বায়ুর দিক এবং গতিবেগ, বায়ুর দিক, বায়ু কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে এবং তার গতিবেগ আমরা কিন্তু বুঝতে পারি। তাছাড়াও বৃষ্টিপাত ও তুষারপাত, তাদের পরিমাণ, সমুদ্রের অবস্থা, বায়ুমণ্ডলের অন্যান্য অবস্থাও আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে বুঝতে পারি। তাহলে আমরা কি কি দেখলাম? আবহাওয়া মানচিত্রের মাধ্যমে আমরা কি কি বুঝতে পারি? বায়ুর চাপ, বায়ু প্রবাহের দিক ও গতিবেগ,
মেঘাচ্ছন্নতার প্রকৃতি ও পরিমাণ, বৃষ্টিপাত ও তুষারপাত এদের পরিমাণ, সমুদ্রের অবস্থা, বায়ুমণ্ডলের অন্যান্য অবস্থা প্রভৃতি আমরা একটি আবহাওয়া মানচিত্রের সাহায্যে বুঝতে পারি। ভারতের আবহাওয়া দপ্তর বা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট 1864 সালে স্থাপিত হয় এবং প্রথমে এর সদর দপ্তর ছিল সিমলাতে, যেটি বর্তমানে হিমাচল প্রদেশের অন্তর্গত। 1949 সাল পর্যন্ত এই দপ্তর দ্বারা প্রকাশিত আবহাওয়া মানচিত্র কেবলমাত্র বায়ুর চাপ, বায়ুপ্রবাহের দিক ও গতিবেগ এবং অধঃক্ষেপণকে প্রদর্শন করত। 1950 সালের পর থেকে আবহাওয়া বিভিন্ন উপাদানের তথ্য সংগ্রহের জন্য ব্যাপক আধুনিকীকরণ এই সংস্থা শুরু করে এবং বিভিন্ন আবহাওয়া উপগ্রহ যেমন ইনস্যাট 1A, 1B, 1C, 1D, 2A, 2B, 2E, 3A এবং 3D প্রভৃতির সাহায্যে আকাশে অবস্থিত উঁচু ও নিচু মেঘের গঠন, নিম্নচাপ উচ্চচাপের অবস্থান ও তাদের বিকাশ প্রভৃতি নিখুঁত তথ্য বর্তমানে আইএমডি বা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট সংগ্রহ করে থাকে। এছাড়া আধুনিক ও স্বয়ংক্রিয় থার্মোমিটার, ব্যারোমিটার, অ্যানিমোমিটার, রেন গেজ প্রভৃতির সাহায্যে প্রতিদিন দুবার বা একবার করে সমস্ত আবহাওয়ার যে স্টেশন আছে বা যাকে আমরা সাবস্টেশন বলি, সেখান থেকে তথ্য সংগ্রহ করা হয়। বিভিন্ন আবহাওয়া কেন্দ্রের থেকে প্রাপ্ত যে তথ্যের ভিত্তিতে এবং তাকে বিশ্লেষণ করে আবহাওয়ার মানচিত্র প্রস্তুত করা হয়। বর্তমানে ভারতে 350টির বেশি আবহাওয়া কেন্দ্র বা আইএমডির সাবস্টেশন আছে, স্টেশন এবং সাবস্টেশন আছে এবং বর্তমানে এই আবহাওয়া দপ্তরের যে সদর অফিস সেটি পুনেতে অবস্থিত। তাহলে আইএমডির যেখান থেকে ম্যাপ তৈরি হয় তার যে সদর দপ্তর সেটা পুনেতে অবস্থিত। আমরা এখন বায়ুর গতিবেগের প্রচলিত প্রতীক চিহ্ন ও তাদের গতিবেগ কিভাবে বোঝানো যায় তার সাহায্যে সেগুলো আমরা দেখব। যদি একটি সার্কেলের পাশে একটি দাগ থাকে তাহলে বুঝতে হবে সেখানে বায়ুর গতিবেগ 5 নটের কম। তারপরে আমরা যথাক্রমে যদি ছোট দাগ দেখতে পাই তাহলে 5 নট এবং শেষে বড় দাগ যদি দেখতে পাই তা 10 নট। এইভাবে 10 এবং 5 এই দুটোর ভিত্তিতে আমরা বায়ুর গতিবেগকে আস্তে আস্তে বুঝতে পারি এবং আমাদের সামনে যেরকম প্রতীক চিহ্নগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে আমরা সেই স্থানের বায়ুর গতিবেগ কত সেই সময় তা আমরা বুঝতে পারি। এবং যদি শেষে একটা পতাকার মতো আমরা ত্রিকোণাকার পতাকার মতো দেখতে পাই তাহলে সেখানে 50 নট বায়ুর গতিবেগ আমরা বুঝতে পারব। তাহলে এখান থেকে প্রশ্ন আসে, হোয়াট ইজ নট বা নট কি? নটের সম্পূর্ণ অর্থ হচ্ছে নটিক্যাল মাইল। এখন নটিক্যাল মাইলের সাথে মাইলের পার্থক্য কি বা নটিক্যাল মাইলই কেন ব্যবহার করা হয় বায়ু গতিবেগের ক্ষেত্রে বা সমুদ্রের স্রোতের গতিবেগের ক্ষেত্রে বা কোনো এরোপ্লেনের গতিবেগ মাপার ক্ষেত্রে? নটিক্যাল মাইলের সংজ্ঞাটা হচ্ছে এইরকম যে
পৃথিবীর কেন্দ্রে 1 মিনিট কৌণিক দূরত্বের জন্য ভূপৃষ্ঠে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে নটিক্যাল মাইল বা নট বলা হয়। 1 নটিক্যাল মাইল সমান সমান হলো, বা 1 নটিক্যাল মাইলের সমান হলো ভূপৃষ্ঠের উপর 1.15 মাইল বা 1.85 কিলোমিটার। এবং এই নটিক্যাল মাইলের যে ভ্যালু সেটা অক্ষাংশের ওপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। বাস্তবে নিরক্ষীয় অঞ্চল স্ফীত বলে নিরক্ষীয় অঞ্চলে নটিক্যাল মাইলের যা ভ্যালু হবে, মেরু অঞ্চল চাপা বলে সেখানে নটিক্যাল মাইলের ভ্যালু বা মান কম হবে। আমরা যেই নটিক্যাল মাইলের ভ্যালু বললাম, অর্থাৎ 1.15 মাইল বা 1.85 কিলোমিটার, এটি হচ্ছে গড়। অক্ষাংশ ভেদে এই নটিক্যাল মাইলের মান পরিবর্তিত হয়। এবং যেহেতু বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত এবং এরোপ্লেন সেগুলো পৃথিবীর ওপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন উচ্চতায় সেগুলো লক্ষ্য করা যায়, তাই তাদের ক্ষেত্রে নটিক্যাল মাইলের যেই পরিসংখ্যান করাটা অনেক সুবিধাজনক। প্লেন যখন আকাশে ওড়ে তখন কিন্তু তার ক্ষেত্রে নটিক্যাল মাইলের ভ্যালু অনেক বেড়ে যায়, অর্থাৎ সেখানে 1.15 মাইলের পরিবর্তে তার মান অনেকটাই বেড়ে যায়। তাহলে আমরা বায়ুর গতিবেগ মাপার একক নটিক্যাল মাইলের সম্বন্ধে জানলাম। এবার আকাশের মেঘাচ্ছন্নতা প্রতীকগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই বলি, প্রতিটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে মেঘমুক্ত বা মেঘে ঢাকা আকাশের অবস্থা পর্যবেক্ষণ করা হয়। কোনো আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে দিগন্ত পর্যন্ত বিস্তৃত আকাশের কতটা মেঘে ঢাকা বা মেঘহীনতা তা দেখা হয়। পর্যবেক্ষক প্রথমে আকাশকে 12টি সমান পাদে বা কোয়াড্র্যান্ট এ ভাগ করে পরে প্রতিটি পাদকে আরও 2টি সমান ভাগে ভাগ করে নেন। এর ফলে মেঘাচ্ছন্নতার পরিমাপ আকাশের 1/8 অংশ বা 12.5% অংশে করা সম্ভব হয়। আমি আরেকবার বলছি, যিনি পর্যবেক্ষক তিনি আকাশকে প্রথমে 4টি সমান ভাগে ভাগ করেন এবং তাকে বলা হয় কোয়াড্র্যান্ট, এবং সেই প্রত্যেকটা কোয়াড্র্যান্টকে আবার 2টি সমান ভাগে ভাগ করেন। ফলে প্রত্যেকটা কোয়াড্র্যান্টকে আবার 2টি যদি ভাগ করা হয় তাহলে মোট ভাগ হলো 8টি বা 1/8 অংশ, এবং যা শতাংশ হিসাবে 12.5%। অর্থাৎ সমগ্র আকাশকে 8 ভাগে ভাগ করে মেঘাচ্ছন্নতার যে পরিমাপ করা হয় সেই মেথডকে অক্টাস মেথড বলা হয়। অক্টাস মেথড বলা হয়
কারণ এখানে 8টা ভাগ থাকে। মেঘাচ্ছন্নতার পরিমাপের সঙ্গে উচ্চতা অনুযায়ী মেঘের শ্রেণীবিভাগ করা হয়, যেমন উঁচু, মাঝারি, উঁচু মেঘ এবং উঁচু মেঘ। তাহলে আমাদের মেঘাচ্ছন্নতা 3 রকমের হয়: নিচু আকাশের মেঘ, মাঝারি উঁচু মেঘ এবং উঁচু মেঘ। 1957 সালের পর থেকে ভারতের আবহাওয়া মানচিত্রে উঁচু মেঘ দেখানো হয় না, কারণ স্থানীয় আবহাওয়ার উপর এই মেঘের বিশেষ গুরুত্ব নেই। আবহাওয়া মানচিত্রে ছোট বৃত্তের মধ্যে মেঘাচ্ছন্নতা দেখানো হচ্ছে। তো আমরা এখানে আমাদের চোখের সামনে কিভাবে নিচু ও মাঝারি উঁচু মেঘ এবং উঁচু মেঘে কিভাবে মেঘের পরিমাণকে দেখানো হয় তা প্রতীকের সাহায্যে আমরা বুঝতে পারছি। এবং শেষে একটা গোলের মধ্যে একটা ক্রস দেওয়া আছে, বা বৃত্তের মধ্যে একটা ক্রস দেওয়া আছে, অর্থাৎ এই ক্ষেত্রে আকাশকে আর আমরা দেখতে পাচ্ছি না। শীতকাল, সকালবেলা কুয়াশাচ্ছন্ন, এই অবস্থায় আমরা আকাশ যখন দেখতে পাই না, সেই স্থানের আকাশকে আমরা স্কাই অবস্কিউর বা দৃষ্টি স্বচ্ছহীন আকাশ বলে এই ধরনের চিহ্নকে ব্যবহার করে থাকি। তাহলে আমরা এই সকল চিহ্নের মাধ্যমে বুঝতে পারলাম কিভাবে নিচু ও মাঝারি উঁচু মেঘ এবং উঁচু মেঘ আমরা কী ধরনের প্রতীকের সাহায্যে আমরা দেখব এবং বুঝব।